বাংলাদেশের দুর্দান্ত সিরিজ জয়। যেহেতু আমরা প্রথম ম্যাচ হেরেছিলাম, পরের দুটো ম্যাচ কিন্তু আমাদের বাধ্যতামূলক জয় করতে হবে। আমরা কিন্তু জয় করেছি। একদিকে সিরিজ জয়, একদিকে প্রশ্ন উঠতেছে এই সিরিজ থেকে বাংলাদেশের অর্জন কি। আমি যদি দুটো প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দেই, এক নম্বর প্রশ্ন, বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানের দায়িত্ব কি। দুই নম্বর প্রশ্ন, নাহিদ রানার ওয়ার্কআউট ম্যানেজমেন্ট নিয়ে তিনি কি টানা 5 ওভার কিংবা 6 ওভার কি প্রত্যেক ম্যাচে ওপেনিং স্পেলে করতে পারেন কিনা, সেটার উত্তর কিন্তু আপনারা দিবেন। কারণটা কি, সারা বিশ্বে যত দ্রুতগামী বলার আছে তাদের মাঝখানে কিন্তু বর্তমানে নাহিদ রানা 1 নাম্বার। আপনি সারা বিশ্বে একটা বলার খুঁজে পাবেন না বর্তমানে নাহিদ রানা পেসের সাথে কেউ টক্কর দিতে পারবে। এখন যদি তার কোনো ইনজুরি হয়ে যায়, সেটা কিন্তু বিরাট লসের ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন খেলা দেখা শুরু করি, শোয়েব আখতারকে দেখতে আমাদের যে পরিমাণ উত্তেজনা তৈরি হইতো, পাকিস্তানের শোয়েব আখতার বিশ্বসেরা বলার, বর্তমানে কিন্তু নাহিদ রানার খেলা দেখতে আমাদের সেই পরিমাণ আগ্রহ হয়, আমরা কিন্তু তার জন্য এখন খেলা দেখি। ভাই, তিনি যদি 5 ওভার বল করতে যান তা না, যদি কোনো কারণে তার একটা ইনজুরি হয়ে যায়, তিনি কিন্তু তার ক্যারিয়ারে আর কিন্তু কামব্যাক করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, বিশ্বের যত নামি দামি পেস বলার আছে তারা কিন্তু ইনজুরি কবলে তাদের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, হাতে গোনা কয়েকজন ছাড়া। এখন প্রথম প্রশ্ন যদি ফেরত চলে আসি, বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানের দায়িত্বটা কি। আমাদের দলে কিন্তু অনেকগুলো ওপেনিং ব্যাটসম্যান রয়েছে, যেমন তানজিদ। 3টে ইনিংসের মাঝখানে একটা ইনিংসে 76 করতে পারছেন। কোন সময় 76 করতে পারছেন, তিনি যখন জানেন টার্গেট হচ্ছে 200, অল্প রানের খেলাগুলোতে তিনি খুব ভালো খেলতে পারেন। কিন্তু যখনই তিনি আগে ব্যাটিং করবেন আর পরে ব্যাটিং করে যখন প্রেসারের মাঝখানে থাকেন, টার্গেট যদি 300+ হয়, তখন কিন্তু তিনি ঘাবড়ে যান। ভাই, কেন তিনি ঘাবড়ে যান? 3টে ইনিংসের মাঝখানে শুধুমাত্র একটা ইনিংসে তার আউটপুট আছে। সৌম্য সরকার তাকে দলে নিতেই হবে, আমি বলছি। কারণটা কি, ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনি খুব ভালো খেলছেন, কিন্তু যখনই তাকে নেওয়া হলো, তিনি কি ভালো খেলতে পারছেন? একটা ইনিংসে তিনি 8 রান, একটা ছক্কা তিনি মারছেন। এরপরে এত কিসের তাড়াহুড়া 50 ওভারের খেলায় তিনি আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ খেলা, যেখানে আমরা সিরিজ হেরে যেতে পারি, তিনি কি করলেন, 2টি উইকেট কিন্তু পরপর পড়ে গেছে। 2টি উইকেট পড়ে যাওয়ার পরে তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। 18 রানে তিনি আউট হয়ে সাজঘরে ফেরত চলে গেছেন। কিভাবে মানা যায় বলেন? একদিকে সাইফের কথা যদি আসেন, তিনি প্রথম ইনিংসে বা প্রথম ম্যাচে দুর্দান্ত একটা 55 করতে পারছেন বা 56 করতে পারছেন 76 বলে, পরে তিনি একটা গোল্ডেন ডাক, পরে ম্যাচে হয়তো 1 বা 2 রান করতে পারছেন। সাইফের টেকনিক নিয়ে কিন্তু বিরাট সমস্যা আছে। টি-20 বিশ্বকাপের আগে এশিয়া কাপে কিন্তু তাকে কিন্তু আমরা দুর্দান্ত ছন্দে দেখেছিলাম, কিন্তু এরপরে তার মাঝখানে কিন্তু কোনো ধরনের ছন্দ দেখা যাচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, সাইফের কথা বলেন, তানজিদের কথা বলেন, এমনকি সৌম্য সরকার, 3 জনের কিন্তু 2টা করে ইনিংস কিন্তু ফ্লপ আছে। একটা সিরিজের মাঝখানে যদি এই দুর্বল দলের সাথে যদি আপনার 6টা ইনিংস যদি ফ্লপ যায় টপ অর্ডার থেকে, তাহলে কিন্তু আপনার দলে কিন্তু বিরাট সমস্যা আছে। লিটন কুমার দাস, এই ব্যাটসম্যানটা টুকটাক খেলতে পারছেন, আমার যে বলবো সেটা সুযোগ নাই। প্রথম ম্যাচে তিনি 46 রান করতে পারছেন, দ্বিতীয় ম্যাচে 7 রান করতে পারছেন, এমনকি তৃতীয় ম্যাচে একটা 50 করতে পারছেন। মোটামুটি চলে। খেয়াল করে দেখবেন, এবারে সিরিজের মধ্যমণি হিসাবে কিন্তু অবশ্যই কিন্তু বলতে হচ্ছে আমাদের সাবেক ক্যাপ্টেন লর্ড শান্ত। তিনি কিন্তু প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মারছেন, পরের ম্যাচে একটা 50 করতে পারছেন, লাস্ট ম্যাচে দুর্দান্ত 100 করতে পারছেন। এটা হচ্ছে তার অর্জন। এটা কিন্তু তার অর্জন নয়, সেটা বাংলাদেশের অর্জন। এই কারণে কিন্তু লর্ড শান্তকে দলে রাখা হয়েছিল, এমনকি এক সময় তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশের যিনি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কোন ধরনের ব্যাটিং করতে পারছেন? 3 ম্যাচে 36 রান কিভাবে সম্ভব? হয়তো আপনি বলতে পারেন তিনি 7 নম্বরে নামেন। ভাই, বর্তমানে 50 ওভারের খেলায়, এমনকি 20 ওভারের খেলায় 7 নম্বর, 8 নম্বর, 6 নম্বর, এটা কিন্তু ভাইটাল পজিশন। এমনকি ওই সময় কিন্তু খেলার মূল ঘুরাইতে হয়। আপনি যদি 6 নম্বর বা 7 নম্বরে নেমা 3টা ম্যাচে এই ধরনের খেলা খেলেন, এমনকি আপনার স্ট্রাইক রেট অনেক কম, তখন কিন্তু বলতে হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশের জন্য মঙ্গলদায়ক কিছু করতে পারতেছে না। বল হাতও কিন্তু ওই ধরনের কার্যকরী না। এখন কি বাংলাদেশ অনুভব করতেছে যে বাংলাদেশ দলে সাকিব আল হাসানকে প্রয়োজন? অদূর ভবিষ্যতে কি সাকিব আল হাসানকে দেখা যেতে পারে? আমরা আফিফকে সুযোগ দিয়েছিলাম, প্রথম ম্যাচে এমন একটা বাজে ইনিংস তিনি খেলছেন, তার কারণে কিন্তু আমরা কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়ে গেছে। এমনকি তাকে কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য কি তাকে আমরা নিয়েছিলাম? কি কারণে তাকে ড্রপ করা হয়েছে? এটা কি উত্তর যে তিনি একটা ম্যাচ বাজে খেলছেন? একটা ম্যাচ তো যে কারো বাদ যাইতেই পারে। এটা কিন্তু কোনো প্রপার রিজন না। সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হয়েছে, কেন তিনি খেলতে পারলেন না? এখন তাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো উচিত যে ভাই, আমরা যে সবাই তোমার প্রতি চিল্লাইলাম যে তোমাকে দলে নেওয়া হোক, তোমাকে দলে নেওয়া হচ্ছে, কিন্তু তুমি কোন ধরনের খেলা খেললাম? কিন্তু এভারগ্রিন মোস্তাফিজুর রহমান যখনই তিনি দলে আসতে পারলেন, খেয়াল করে দেখবেন, আজকের ম্যাচে তিনি তার প্রথম ম্যাচ খেলছেন, প্রথম ম্যাচে তিনি 7 ওভার 4 বলের মাঝখানে 5টা উইকেট নিয়ে ফেলছেন ভাই। দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা গতি দিয়ে, তৃতীয় ম্যাচে কাটার মুস্তাফিজ 5টা উইকেট নিয়ে ফেলছেন। এখানে কিন্তু আমরা কিন্তু খেলা কিন্তু ঘুরে ফেলছিলাম, কিন্তু নিউজিল্যান্ড কিন্তু অল্প হলেও কিন্তু কামব্যাক করতে পারছে। যেখানে আমরা তৃতীয় ম্যাচটা 100 রানের ব্যবধানে জয়লাভ করার কথা, কিন্তু ফক্স বয়কট নামে একজন প্লেয়ার আছেন, তিনি কিন্তু দুর্দান্ত খেলতে পারছেন। মেহেদী হাসান মিরাজ যদি ওই সময় তাকে আউট করতে না পারতেন, হয়তো বা খেলার মোড় ঘুরে যেতে পারতো। আমার কেন জানি একসময় মনে হচ্ছিল গ্ল্যান ম্যাক্সওয়েলের কথা। আপনাদের তো অবশ্যই মনে আছে 2023 বিশ্বকাপে আফগানিস্তানের সাথে গ্ল্যান ম্যাক্সওয়েল একবার যে একটা ডাবল সেঞ্চুরি করতে পেরেছিল, যেটাকে বলা হচ্ছে শতাব্দীর সেরা ইনিংস।
আজকে কিন্তু আমি আবার ওই চিন্তা পড়ে গেছিলাম বাংলাদেশের সাথে কি এই আন্ডারডগ টিমটা কি ওই ধরনের কীর্তি করে বসে কিনা। কারণটা তিনি যেভাবে 4 ছক্কা মারছেন, এমনকি 10ম উইকেটে বা 11তম উইকেটের পার্টনারশিপ যদি 29 বলে 50 হয়, তখন কিন্তু এটা ভয়ের ব্যাপার। এখন বাকি বলারে যদি আপনি হিসাব করেন, তাসকিন মোটামুটি ভালো বোলিং করছে, শরীফুল ইসলাম টুকটাক করছেন, রিশাদ হোসেন 2 ম্যাচ খেলতে পারছেন, আমার কোনো পারফরমেন্স নাই। আজকে তানভীরকে দেখলাম, ওই ধরনের কোনো অর্জন নাই। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন এখানে কিন্তু সবচেয়ে বেশি যদি অর্জনের কথা বলেন, এখানে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু আমাদের তৌহিদ কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 30-এর উপর রান করতে পারছে। এটা একটা ভালো দিক, একটা ধারাবাহিকতা আছে। কিন্তু ধারাবাহিকতা কেন আমাদের ওপেনিংয়ে নাই? সবাই তো ওপেনিং ব্যাটসম্যান। আপনি খেয়াল করে দেখেন, আমাদের লিটন কুমার দাস পর্যন্ত ওপেনার, আমাদের 5 জন ব্যাটসম্যান কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু ওপেনার হইলেও কিন্তু তারা কিন্তু ওপেনিংয়ে খেলতে পারতেছে না। আপনি খুব ভালো করে জানেন নতুন বল সুইং হবে, নতুন বলে সুইং হবে, নতুন বলে পিচ থেকে একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে বলাররা। এই জন্যই তো আপনারা ওপেনিং ব্যাটসম্যান। ওপেনিং ব্যাটসম্যান যদি নতুন বলটাকে ট্যাকল দিতে না পারেন, আপনারা যদি 2-4-5টা ওভার দেখে খেলতে না পারেন, আপনাদের মাঝখানে যদি 50 ওভারে খেলা ওই ধরনের তাড়াহুড়া থাকে, তাহলে তো বাংলাদেশ গর্তে পড়ে যাবে। ভাই, বাংলাদেশ ক্রিকেট কিন্তু মুভ অন করতেছে, খেয়াল করে দেখবেন। এখন যে একটা তারকার জন্ম নিল নাহিদ রানা, এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা তারকা। আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে কিন্তু প্রত্যেকটা ওভারে কিন্তু তিনি যে গতির ঝড় ছড়াচ্ছেন, আগুনের গোলে ভাই, আগুনের গোলা। সারা বিশ্বে আপনি একটা বলারকে আপনি দেখাতে পারবেন না। আপনি ইংল্যান্ডে দেখেন জফরা আর্চার আছে, হ্যাঁ জফরা আর্চার 50 ওভারের ক্রিকেটে কোন ধরনের পারদর্শী সেটা কিন্তু বলা যাচ্ছে না। এমনকি তার গতিও কিন্তু 148, 149, 150 প্রত্যেক ওভারে কিন্তু এই ধরনের স্পেল তিনি করতে পারেন না। 141, 142। তারপরে মার্কুট ইনজুরি কবলে পড়ে আছেন। আপনি অস্ট্রেলিয়াতে দেখেন মিচেল স্টার্ক আছে, কিন্তু ওই ধরনের গতি কিন্তু এখন তার কাছে নাই। আপনি ইন্ডিয়ার কথা বলবেন জাসপ্রীত বুমরাহ, হ্যাঁ আমি মানি জাসপ্রীত বুমরাহ বিশ্বসেরা বলার, কিন্তু তার কাছে কিন্তু ওই ধরনের গতিরই অনেকগুলো ভেরিয়েশন আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, আমাদের প্রিয় দেশ, ওইখানে কিন্তু ভাই এখন বলারই নেই। একটা সময় শোয়েব আক্তার বলেন, ওয়াসিম আক্তার বলেন, মোহাম্মদ সামি বলেন, এই ধরনের বিধ্বংসী বলার ছিল, আরো কিছু বলার ছিল, নাম মনে আসতেছে না। তারা কিন্তু সবাই ভালো বোলিং করতে পারতেন, তাদের কাছে কিন্তু ভালো স্পিড ছিল, কিন্তু তাদের কাছে বর্তমানে বলারই নাই। শাহিন আফ্রিদি, যে কিনা একটা সময় মনে করতাম আমরা তিনি বিশ্বসেরা বলার হবেন, ওয়াসিম আকরামের ছায়া তার মাঝখানে দেখা যায়, কিন্তু তার গতি কিন্তু ড্রপ হয়ে গেছে। কেন ড্রপ হয়ে গেছে? ইনজুরির কারণে। এখন যে প্রশ্নটা আমি শুরুতেই করেছিলাম যে নাহিদ রানা কি টানা 5 ওভার কি করতে পারেন কিনা, কিংবা 6 ওভার কি করতে পারেন কিনা, যে আজকে প্রথম স্পেলে তিনি কিন্তু টানা 6 ওভার করছেন। হয়তো একটা ওভার তিনি মাঝখানে গ্যাপ দিয়েছেন, কোন সময় গ্যাপ দিয়েছেন জাস্ট খালি প্রান্ত চেঞ্জ করছেন। এটা কিন্তু কোনোভাবে করা যাচ্ছে না। কারণটা কি? যদি কোনো কারণে এখন তিনি ইয়াং প্লেয়ার, তার শরীরে রক্ত গরম, তিনি বল করতে চাইবেন, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন তাকে কিন্তু হোল্ড করতে হবে। তুমি থামো, তুমি বিশ্রামে নাও, তুমি 3 ওভার করে স্পেল করো। আদারওয়াইজ এই বলারটার যদি কোনো ইনজুরি হয়ে যায়, আমাদের কিন্তু আমরা কিন্তু এই ধরনের বলার পাবো না। আপনি খেয়াল করে দেখেন 150 গতির বলার, ধারাবাহিক বলার সারা বিশ্বে একটাও নাই ভাই, একটাও নাই। আমি মনে করতে পারতেছি না, আমি আশেপাশে দেখে মনে করতে পারতেছি না। একটা সময় শোয়েব আক্তার ছিলেন, একটা সময় ব্রেটলি ছিলেন, ওই পর্যন্তই। শন টেট, আপনি কেরিয়ার দেখেন খুবই অল্প। বাংলাদেশের বর্তমান কোচ তিনিও কিন্তু খুবই দ্রুতগামী বলার, কিন্তু খুবই অল্প। শ্যান বন্ড হারিয়ে গেছেন, কারণ কি ইনজুরির জন্য হারিয়ে গেছেন। তিনি কিন্তু দুর্দান্ত বলার ছিলেন। এই ধরনের অসংখ্য উদাহরণ আপনি খুঁজে পাবেন, কিন্তু শুধুমাত্র ইনজুরি কবলে তাদের কেরিয়ার শেষ হয়ে গেছে। এখন যদি তার ইনজুরির কারণে তার কেরিয়ার শেষ হয়ে যায়, এই দায়িত্ব কে নিবে ভাই? আমরা একটা ম্যাচ জয়ের জন্য বা একটা সিরিজ জয়ের জন্য একটা আন্ডারডগ টিমের সাথে যদি আমরা তার কেরিয়ারটাকে শেষ করে দিই, এই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে ভাই। কোনোভাবেই এই গরমের মাঝখানে একটা বলার 5 থেকে 6 বার কিন্তু করার উপযুক্ত না বর্তমান কন্ডিশনে। আপনি খেয়াল করে দেখেন লাসিথ মালিঙ্গা, তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আমি টেস্ট ম্যাচ খেলবো না। কারণটা কি? আমার শরীর 50 ওভারের ক্রিকেট, এমনকি শুধুমাত্র টি20 ফরম্যাটের জন্য প্রযোজ্য, আমি এত লং ফরম্যাট খেলতে পারবো না। তিনি কিন্তু লিজেন্ড, আপনাকে মানতে হবে। মুস্তাফিজুর রহমান টেস্ট ম্যাচ খেলেন না, কিন্তু অবশ্যই বাংলাদেশের নাম্বার 1 বলার কিন্তু এখনো কিন্তু মুস্তাফিজুর রহমান। ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন, অনেকদিন পরে ভাই আমরা একটা তারকা পাইছি, অনেকদিন পরে। আপনি যদি সর্বসাকুল্যে বাংলাদেশের তারকা দেখেন, আমরা একটা সময় মোহাম্মদ রফিকের খেলা দেখতাম টিভির পর্দা, যখন আমরা খুলতাম মোহাম্মদ রফিক খুব ভালো বল করতে পারতেন, এমনকি তার ব্যাটে যে সময় ছক্কা হতো না, খুব সুন্দর লাগতো। আমরা খুব অবলীলা তাকাই থাকতাম যে তিনি কোন ধরনের বড় ধরনের ছক্কা মারতে পারতেছেন। এর কিছুদিন পরে মোহাম্মদ আশরাফুল আসলেন, চোখের শান্তি। এই কথাগুলো কিন্তু আমার এক বন্ধু একটা ফেসবুক স্ট্যাটাসে বলছেন, তার নামটা আমি মেনশন করতেছি না। আমার খুবই ভালো লাগছে ভাই এই স্ট্যাটাসটা পড়ে। মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং দেখে আমাদের খুবই ভালো লাগতো। কারণটা কি? ওই সময়ে সারা বিশ্বের মাঝখানে কিন্তু মোহাম্মদ আশরাফুল একটা তরুণ উদীয়মান তারকা ছিলেন, কিন্তু তিনি নিজের ক্যারিয়ারটাকে ওইভাবে নিতে পারেন নাই। এটা তার ব্যর্থতা ছিল বা আমাদের ব্যর্থতা ছিল, আমরা তাকে ফুটাই তুলতে পারিনি। কিন্তু তার ব্যাটিং দেখে কিন্তু আমাদের চোখ প্রাণ সব জুড়ায় যেত ভাই। এর কিছুদিন পরে আসলেন সাকিব আল হাসান, মনে হচ্ছে তিনি ব্যাটাতে ঝড় তুলতে পারবেন, এমনকি বলাতে প্রত্যেক দিন এমন কিছু করতে পারবেন, একটা নতুন আশায় কিন্তু আমাদের জন্ম হইতো। প্রত্যেক দিনে মনে হতো যে সাকিব আল হাসান ভালো কিছু করবে। তার জামানা শেষ হয়ে গেল। এরপরে আসলেন লিটন কুমার দাস, ক্লাসিক্যাল ব্যাটসম্যান, শান্ত ব্যাটসম্যান, খুবই সুন্দর খেলতে পারেন। তার মতো ব্যাটসম্যান কিন্তু বাংলাদেশে একটা
একটাও নেই বর্তমানে। আপনি যদি হিসাব করে দেখেন, টেকনিক্যালি সাউন্ডের কথা বলেন, এরপরে সবচেয়ে বড় তারকা হিসেবে আমি বলতে চাই এখন আছেন যার বল দেখতে আমরা টিভির পর্দায় বা খেলার মাঠে যাই। কারণটা কি? তার যে গতির কাছে ব্যাটসম্যান ধরাশায়ী হয়ে যাচ্ছে। গতি আপনাকে কথা বলবে। সুতরাং বুঝতেই পারতেছেন, এই ধরনের বলারদের প্রতি যদি আমরা একটু দায়িত্বশীল না হই, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটু দায়িত্বশীল না হয়, আমাদের ক্যাপ্টেন যদি মেহেদী হাসান মিরাজ যদি মনে করে যে না এটি আমাকে সিরিজ জিতাইতে হবে, অ্যাজ এ ক্যাপ্টেন আরকে ভালো কিছু করে দেখাইতে হবে, এর বিনিময়ে যদি একটা প্লেয়ারকে আপনি বিসর্জন দিয়ে দেন, এই দায়িত্ব কিন্তু ভাই নিতে হবে ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন, প্রথমে যেখানে আমরা হেরে গেছি খুব বাজেভাবে, পরে দুইটা ম্যাচ আমাদেরকে জয় করতেই হতো, ওই জায়গায় কোনো রকমে আমরা জিততে পারছি। কোনো রকমে কেন বললাম, লাস্ট ম্যাচ কিন্তু আমরা হয়তোবা 55 রানের ব্যবধানে জিতছিলাম, কিন্তু কিভাবে 29 বলে 50-এর একটা পার্টনারশিপ হয় আমাদের দলের, এখানে কিন্তু বলার মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। এখানে কিন্তু আপনি 9 রানের ওভার রাখা উচিত ছিল, লাস্টের দিকে যেন তিনি কিল করতে পারেন। হয়তোবা আমরা মনে করেছিলাম যে না লাস্টের দিকে আরো আগেই খেলা শেষ হয়ে যাবে, এটাও চিন্তা হইতে পারে। এভাবে বলা ঠিক হবে না। তো বোঝা যাইতেছে যে এখানে আসলে কারোর দোষ নেই। কংগ্রেচুলেশন বাংলাদেশ, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তবে নাইট রানের প্রতি সবার উচিত স্পেশাল কেয়ার নেওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।